নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শোনেন। এই অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখি। এবার প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, দিল্লিতে আমরা দেখলাম যে তুলকালাম, যেখানে কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে সব সাংসদেরা পথে নেমেছিলেন। রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের দেখা গেল রাস্তায় নেমে রীতিমতো আন্দোলন করতে এবং ব্যারিকেড টপকানোর চেষ্টা করলেন মহিলা সাংসদেরা। মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে টেনে হিঁচড়ে বাসে তোলা হয় এবং বেশ কিছু অভিযোগ ঘিরে কিন্তু সরগরম হয়ে রয়েছে এই মুহূর্তে দিল্লির রাজনীতি। আমি এই বিষয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, তাহলে এই যে আমরা দেখলাম যে প্রতিবাদ আন্দোলন, এটা কিভাবে দিল্লি সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে পারে এবং বিরোধীরাই বা কতটা তারা প্রত্যেককে এক জায়গায় এনে একজোট হতে পারে? পার্লামেন্টে আজকে একটা ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল। অনেকদিন পর বিরোধীদের এই রকম একটা ঐক্যবদ্ধ আন্দোলন দেখলাম। মানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাসে উঠে আন্দোলন করছেন এবং সেখানে পুলিশ মানে তাদেরকে ধরে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ থানায়। এই দৃশ্য তো দিল্লিতে অনেকদিন পর দেখছি। সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে পার্টিসিপেশন, নো ডাউট অফ ইট, মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার। এবং একটা কথা কি জানেন তো, লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের দুটো তো আলাদা আলাদা দল, সেটার মধ্যে না কোঅর্ডিনেশন অনেকদিন পর এরকম দেখলাম। এবং সেটা কিন্তু আমার মনে হয় যে আরো বেশি করে সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানান কারণে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কাণ্ডারি। লোকসভা তো মানে একটা নির্বাচনে ভোট লড়ে জিতে আসা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন সিনিয়র একজন মেম্বার অফ পার্লামেন্ট। তিনি প্রথম সারিতে বসছেন, মানে পার্লামেন্টের প্রথম সারিতে। এটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তিনি দলের নেতা, তিনি সবকিছু পলিসি ডিসাইড করবেন আর তিনি বসবেন পেছনে। এটা তো হয় না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে বসবেন, তিনি বয়সে সিনিয়র বলে। এখানে আজকে যেটা হলো, রাজ্যসভার কে বিরোধী দলনেতা ডেরেক ওব্রায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিজিক্যালি আজকে ছিলেন না, কিন্তু তিনি গোটা জিনিসটা স্ট্রাকচার, সমস্ত জিনিসটাকে মনিটর করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তো আছেই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ওয়ার্কিং রিলেশনশিপ ঠিক এই রকম। মেক নো মিস্টেক, যারা এই ভুলটা করছে তারা তৃণমূলের মানে থাকলেও তৃণমূলের, তারা আমি মনে করি তৃণমূলের নয়। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ একটা শক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানেন তার সীমিত পরিসীমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষাপট। এখন আজকে কি হলো, ধরুন ছোট ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। 3 জনের বেশি 4 জন যদি নির্বাচন কমিশনে গিয়ে বসে পড়তো এই ধর্ণা দিতে, 144 জারি হতো। আইনগতভাবে 3 জন গেলে 144 করা যায় না। এবং ওই যখন মানে লোকসভায় গোলমাল চলছে, অ্যাডজার্ন হচ্ছে, হাউসে গোলমাল হচ্ছে, সবাই খুব সক্রিয়, তখন 3 জন মহিলা তাদেরকে আস্তে আস্তে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। তারা নিঃশব্দে চলে গেলেন এবং প্রত্যেকে মহিলারাও আজকে খুব সক্রিয় ছিলেন। সুস্মিতা দেব তিনি যেভাবে ব্যারিকেড মানে একদম সেই করে দিই, মানে আমি দারুণ, খুব ইমপ্রেসিভ। আমি সেখানে উপস্থিত থেকে নিজের চোখে সমস্ত জিনিসটা দেখা, এটার একটা আলাদা মেজাজ আছে। এবং আন্দোলন, বিরোধীদের আন্দোলন না থাকলে শাসক দলেরও মানে ম্যারম্যারে হয়ে যায় গোটা পার্লামেন্টটা। বিরোধী দলের ভূমিকাই তো সংসদের গণতন্ত্রকে শক্তিশালী করে, মজবুত করে। এবং খুব ভালো কোঅর্ডিনেশন ছিল। একটা তো লোকসভা রাজ্যসভা বললাম, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে থাকেও, তিনি অমনি প্রেজেন্ট। আবার অন্যদিকে ধরুন রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আলোচনা হয়েছে। যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গেলেন, নতুন বাড়ি তো রাহুল গান্ধী পেয়েছেন বিরোধী দলনেতা হিসেবে, সেই বাড়িতে গেলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বসেন সেখানে চেয়ার নিয়ে এসে রাহুল গান্ধী বসলেন, তার চেয়ারটাকে নিয়ে আসা হলো। স্ট্রাকচার্ড। রাহুল গান্ধীও কিন্তু সব জিনিসটাকে, কার পাশে বসবেন, কি করবেন, কার সাথে কথা বলবেন, এগুলো কিন্তু সমস্ত কিছু রাজনীতিতে এখন কোনো কিছু এরকম আলটপকা একটা স্পন্টেনিটি নাম করে এখন গোটা জিনিসটা। এবং ডিএমকের
প্রতিনিধি, তারপর আজকেও যেভাবে অখিলেশকে কতদিন পরে, অখিলেশ এবং অখিলেশের স্ত্রী ডিম্পলকে আমি কতদিন পরে দেখলাম আজকে এরকম ভাবে ময়দানে নামতে। ময়দানে নামা তো বিরোধীরা ভুলেই গেছিল। এখন বিজেপি আজকে ভোটার তালিকার ইস্যুটা এমন একটা নিয়ে এসছে, রাহুল গান্ধী বলেছেন ওটা কনস্টিটিউশনাল, রাজনৈতিক নয়। আমি অবশ্য মনে করি ওটা রাজনৈতিকও বটে। কনস্টিটিউশনাল যেটা, সেটা কি রাজনৈতিক নয়? ভারতের সংবিধানটা একটা সাংঘাতিক রাজনৈতিক দলিলও বটে। যাই হোক, সে বিতর্কে যাব না, সেটা রাহুল গান্ধী একটা হয়তো কিছু ভেবে বলেছেন। কিন্তু এখানে আমি মনে করি সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ। তার কারণ তামিলনাড়ুতে ভোট আসছে, সেখানে ভোটার তালিকা নিয়ে বিজেপি এমনটা করলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে স্ট্যালিন তাকে সমর্থন করছেন। আবার দেখুন উত্তরপ্রদেশে আজ বাদে কাল ভোট আসবে, অখিলেশ বলছেন, উদ্ধব বলছেন। মজার ব্যাপার, বিহারে তেজস্বী, তিনি ভিকটিম, তিনি তো বলেই চলেছেন। তার ফলে এমন একটা ইস্যু, যে ইস্যুটা কনস্টিটিউশনাল, বোধহয় রাহুল গান্ধী সেই জন্যই বলছেন যাতে রাজনৈতিক মতপার্থক্য যাই থাক, কেননা কংগ্রেস আর তৃণমূল কিন্তু পশ্চিমবঙ্গে এক হচ্ছে না। সেখানে কিন্তু অধীর চৌধুরী আর সিপিএম আর আইএসএফ তারা তো একজোটে ভোট টোট লড়ার প্ল্যান এখন অব্দি শুরু করে দিয়েছে। তাতে কি লাভ হবে কি লাভ হবে না সে পরের কথা। কিন্তু কংগ্রেস কি এই আন্দোলনের পর, সর্বভারতীয় ক্ষেত্রে আন্দোলনের পর পশ্চিমবঙ্গে কংগ্রেস আর তৃণমূলের জোট হবে? না সেটা মমতা চাইবেন, না সেটা শুভঙ্কর বাবু বলবেন যে হ্যাঁ আমরা এটা রাজি আছি। আমি সেসব কথায় যাচ্ছি না, আজকে রাজ্য রাজনীতি আলোচনার বিষয়বস্তু নয়। একটা কথাই শুধু বলবো যে আমি দিল্লিতে 40 বছর ধরে আছি, অনেক বোট ক্লাবেও তখন জনসভা হতো। দেবিলাল, ভিপি সিং, জ্যোতিবাবুর জনসভা বোট ক্লাবে দেখেছি। এখন তো অর্ধেক জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে সিকিউরিটির কারণে। এখন তো আন্দোলন করাটাই লুটেন্স দিল্লিতে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে মরুভূমিতে ফুল ফুটিয়েছে আজকে বিরোধীরা। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন জয়ন্তদার বিশ্লেষণ এবং আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। রাত দিন 7 দিন।